এমপি আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভাঙড়ের কৃষ্ণমাটিতে কলকাতার সিআইডি, ঢাকায় ৩ জন ৮ দিনের রিমান্ডে। আজিজ বেনজির কাউকেই প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তাদের এত অপকর্ম, অভিযোগ বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এমপি আনোয়ারুল আজিম আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভারতের কৃষ্ণমাটিতে কলকাতার সিআইডি। এদিকে এই হত্যার ঘটনায় ঢাকায় নিখোঁজ মামলা ও কলকাতায় হত্যা মামলায় 4 জনকে রিমান্ডে নিয়েছে দুদেশের পুলিশ। ঢাকার সিএমএম আদালত 3 জনকে 8 দিনের রিমান্ড দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বাসারাত জজ কোর্টে কসাই জিহাদকে দিয়েছে 12 দিনের রিমান্ড। এদিকে এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলার অভিযোগ অস্বীকার করেছে শিলান্তি রহমান। কান্নায় ভেঙে পড়েন আদালতে, নির্দোষ দাবি করেন নিজেকে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সাথে ছিলেন সহযোগী ফয়সাল ও শিমুল ভুইয়া, কিন্তু সেখান থেকে জীবিত ফেরা হয়নি আনারের। ফুটেজ বলছে 13 মে দুপুর 2টা 51 মিনিটে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকেন এমপি আনার। কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। তার হাতে ছিল একটি লাগেজ। এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হন আরেকজন। দরজা লক করে অন্যরা বেরিয়ে গেলেও দেখা যায়নি আনারকে। এমপি আনারকে হত্যার অভিযোগে শুক্রবার কলকাতার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। তার দেয়া তথ্যে গোয়েন্দারা জানান এ হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান। তার নির্দেশেই তিনিসহ 4 জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর সত্যি সত্যি কসাইয়ের কাজই করেন জিহাদ। এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করেন। এরপর পরিচয় নষ্ট করতে মাংসকে কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়, আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। এদিকে এমপি আনার নিখোঁজের ঘটনায় গত বুধবার গ্রেপ্তার হওয়া 3 আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ডিবি পুলিশ। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত অভিযুক্ত আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে 8 দিনের রিমান্ড দেন। অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। আদালতে তোলার পর শিলাস্তি রহমান কান্নায় ভেঙে পড়েন। তার পক্ষে আইনজীবী না থাকায় নিজেই আদালতকে বলেন, ওই বাসায় আমি ছিলাম, তবে ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। এমপি আনারকে হানি ট্র্যাপে ফেলতে শিলাস্তি রহমানকে ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্তের বিষয় বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদি 164 করে যাকে প্রোপ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আইনে কি তার আইনগত শাস্তি হবে না, তাহলে সাক্ষী হিসেবে তাকে নিলে মামলাটা বরং শক্ত হবে। বাবার হত্যাকারীর বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার চোখের পানি, আল্লাহর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সাবেক সেনাপ্রধান কিংবা আইজিপি, অপরাধী যতই প্রভাবশালী হোক সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কেউ অপরাধ অপকর্ম করতে পারে, সরকার শাস্তি দেওয়ার সৎ সাহস দেখিয়েছে কিনা সেটাই বিষয়। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন বেসামাল, এমন মন্তব্যও করেন ওবায়দুল কাদের। দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি। তাইমুর রশিদের রিপোর্ট। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অপরাধীকে শাস্তি দেওয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অটল শেখ হাসিনা। অপরাধ করলে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি তার। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন,
সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিয়েছি। তিনি সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের মানসিক ট্রমা এখন ভয়াবহ পর্যায়ে। দাবি করেন, এই সরকারের আমলে বিএনপি নেতাকর্মী সহ নিরীহ কেউ হয়রানির শিকার হননি, তবে অপরাধ করলে ছাড় নেই। বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। তাদের শক্তি কমে এসেছে ক্রমান্বয়ে নেতিবাচক রাজনীতি। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল। এর আগে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাদা চামড়ার কারা আলাদা রাষ্ট্র করতে চায় তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি আয়োজন করে। এ সময় তিনি বলেন, কে নতুন রাষ্ট্র করার দাবি করেছে তা বলতে হবে। এর সাথে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বলে দাবি করেন দুদু। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সাবেক সেনাপ্রধান আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, এটি দেশের জন্য, একটি বাহিনীর জন্য লজ্জার। তারা বলেন, সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এই দুজনই সরকারের প্রশ্রয়ে এইসব অপকর্ম করছে বলেও অভিযোগ তাদের। বলেন, এমন লোককে এমপি বানানো হয়েছে যাকে প্রতিবেশী দেশে খুন করা হয় স্বর্ণ চোরাচালানের ভাগ বাটোয়ারা নিয়ে। ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনার কখনো বলতে পারবে। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার, জনগণের হাতে ক্ষমতা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। ফিলিস্তিনের পক্ষে কথা না বলায় বিএনপি জামায়াতকে কাপুরুষ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, তারা ইসরায়েল ও নেতানিয়াহুর দোসর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল এক অনুষ্ঠানে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসলামের নামে বিএনপি জামাত মায়াকান্ডা করলেও ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলে না। কেউ কেউ অখুশি হবেন বলেই দল দুটির এই ইস্যুতে কথা বলে না বলেছেন ডক্টর হাসান মাহমুদ। অভিযোগ করেন, একটা ইসলামী দলের পীর সরকারের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ করলেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না। এদেরকে চিনে রাখার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুকে গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের আবেদনে বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিশ্ব শান্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। নতুন একটি গ্যাস ফিল্ডের সন্ধান মিলেছে সিলেটের কৈলাস জেলায়।
সারা দেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন যে সকল প্রকল্প হাতে নেওয়া হয় তার একটি এই কৈলাসটিলা ৮ নম্বর কূপ। এই কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের ১১ জানুয়ারি। ৪.৫ মাস সফলভাবে খনন কাজ শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গ্যাসের প্রেসার সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে গ্যাসের মজুদের পরিমাণ জানাবে সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন এই কূপ থেকে প্রতিদিন ১৮ থেকে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে, তবে বেড়েছে কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের দাম। পেঁয়াজ, আদা ও রসুনের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম এখন নিম্নমুখী। মাইনুল শোভনের রিপোর্ট। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে কয়েক সপ্তাহ রাজধানী সহ সারা দেশের বাজারগুলোয় অস্থিতিশীল ছিল ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় সোনালী মুরগির জাত সপ্তাহান্তে কমেছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৭০ টাকায়। আর ব্রয়লার মুরগির কেজি ৫ থেকে ১০ টাকা কমে বর্তমান দাম ২২০ টাকা। সামনে আরো দাম কমবো, সামনে কুরবানি ঈদ না, সামনে একটু দাম কমবো। আমার মনে হচ্ছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এবং আমার মনে হয় সরকারের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়, ওনারা চেষ্টা করছেন, চালাচ্ছেন। যদিও গরুর মাংসে আবারও সেই অস্বস্তি। হাতে গোনা কিছু জায়গায় ৭৫০ টাকায় মিললেও বেশিরভাগ বাজারেই বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। মুরগির ডিমের দাম নতুন করে না বাড়লেও এখনও সেই বাড়তি দামে কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডজন কিনতে এখনও গুনতে হচ্ছে ১৫০ টাকা। কাজে কিনা তো খাওয়া সম্ভব না। এখন ধরেন ডিম এই থাকে ১০০ টাকা, ১২০ টাকা ডজন থাকে, এখন আমার ১৬০ টাকা ডজন হয়ে গেছে। ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমদানি করা আদা আর রসুনে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। সেই সাথে দেশি পেঁয়াজেরও অযৌক্তিক দাম ভোগাচ্ছে ক্রেতা সাধারণকে। রসুনে ১৫ টাকা, আদা ২০ টাকা করে বাড়ছে কেজি প্রতি। এগুলো বাইরের, বাংলাদেশি না। আদাটা বাইরের। বেতন পাইতে শেষ হয়ে যায়, ৩০,০০০ টাকা কিছু হয় না এখন ঢাকা শহরে। ঠিক আছে, এ হচ্ছে ঢাকার পরিস্থিতি। বেশিরভাগ জাতের মাছের দাম নতুন করে বাড়েনি, যদিও ইলিশ রূপচাঁদার পাশাপাশি খাল বিলের মাছের দামও বেশিরভাগ মানুষের নাগালের বাইরে। অনেক দাম বাবা, শৈল মাছ ধরা যায় না। সরকার কিছু মনে হয় না করে, কারণ কোনো জিনিসেরই দাম কম না। আমদানি বেশি হয়ে গেলে বাবার দাম ঠিক হয়ে যাবে আগের মতন। সরবরাহ বাড়ায় কেবল পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে ২০ টাকা পর্যন্ত। তবে অন্য নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় স্বস্তির খুব একটা সুযোগ নেই। পটল ৫০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, বটবুটি ৮০ টাকা কেজি, টমেটো টকটা ১০০ টাকা, মিষ্টিটা ৮০ টাকা, ফুলকপি ৫০ টাকা পিস, লাউ আছে ৬০ টাকা পিস, ঝিঙ্গা, দুন্দুল, চিচিঙ্গা ৫০ টাকা ৬০ টাকা কেজি। মিনিকেট, নাজিরশাইল সহ বেশিরভাগ চালের দাম স্থিতিশীল। তবে মোটা জাত এক সপ্তাহের ব্যবধানে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ফিফার সাজায় দায় স্বীকার করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদী। জরিমানার অর্থ পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গুলশানের সরকারি বাসভবনে অবৈধভাবে দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় এমনিতেই ঝামেলায় আছেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মোর্শেদী। কাটা খায়ে নুনের ছিটার মতো এবার যোগ হল ফুটবলের দুর্নীতির কলঙ্ক। বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফার দেয়া অর্থ অনিয়মের কারণে সালাম মোর্শেদীকে ১০,০০০ সুইস ফ্রা অর্থাৎ প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনিয়মে ক্রয় ও পরিশোধের প্রক্রিয়াগুলোতে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ ক্রয় আদেশ ও ভুয়া দলিল পরিবেশনের দায় দেয়া হয় এই শাস্তি। ফিফার রায়ের বিরুদ্ধে আপিল করবেন না সালাম মোর্শেদী, দিয়ে দেবেন জরিমানার অর্থ। ফিফার দেয়া সাজার প্রতিক্রিয়ায় সালাম মোর্শেদী জানান, ফিফার ৩টি অভিযোগের ২টি তিনি খণ্ডাতে সক্ষম হয়েছেন। শেষ অভিযোগটির দায় স্বীকার করে সালাম মোর্শেদী বলেন, ক্রয় প্রক্রিয়ায় ৪ জন স্বাক্ষরকারীর মধ্যে ২ জনকে এরই মধ্যে নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী সালাউদ্দিন সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে ফিনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে সালাম মোর্শেদীকে গুনতে হচ্ছে ন্যূনতম ১০,০০০ সুইস ফ্রা আর্থিক জরিমানা। ক্রিকেট। হোয়াইট ওয়াশ এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনে রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। আটলান্টিক সাগরে ডুবে গেছে বাংলাদেশের ক্রিকেট সূর্য। টি-20 ক্রিকেটের ১৯তম দল যুক্তরাষ্ট্রের কাছে পরপর ২ ম্যাচ হেরেছে টাইগাররা।
যাদের না আছে ক্রিকেট কাঠামো, না আছে ঐতিহ্য। স্বাগতিক হওয়ায় বিশ্বকাপ খেলছে মার্কিনীরা। দলের অধিকাংশ ক্রিকেটারই বিভিন্ন দেশ থেকে জড়ো করা। বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিল বিসিবি, যাতে নবীন ইউএসএ বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে হাসতে পারে মূল মঞ্চে। তবে পরপর 2 পরাজয়ে শান্ত সাকিব রিয়াদরা ক্রিকেট বিশ্বেই এখন হাসির পাত্র। আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। দ্বিতীয় ম্যাচ হেরেছে, ছুঁয়েছে লজ্জার মাইলস্টোন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম দল হিসেবে 100 ম্যাচে হারল বাংলাদেশ। এবার আরও বড় লজ্জার সামনে টাইগাররা। শেষ ম্যাচটায় হারলে সহযোগী দেশের কাছে টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রথম দল হিসেবে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হবে শান্ত লিটনদের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। এমপি আনারের লাশের টুকরা খুঁজতে কসাই জিহাদকে নিয়ে ভাঙড়ের কৃষ্ণমাটিতে কলকাতার সিআইডি। ঢাকায় 3 জন 8 দিনের রিমান্ডে। আজিজ বেনজির কাউকেই প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে এত অপকর্ম, অভিযোগ বিএনপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।